কে তুই? এখানে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? তোর লণ্ঠনটা আমায় দে। রাত তখন প্রায় 8টা বাজে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। হালকা হাওয়ায় ভিজে মাটির গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। গ্রামের মোড়ে একমাত্র চায়ের দোকান, নরেনের চায়ের দোকান, তখনও খোলা। দোকানের টিনের চালের ওপর বৃষ্টির টুপটাপ শব্দ যেন এক অদ্ভুত সঙ্গীত বাজাচ্ছে। দোকানের ভেতরে নরেন চা ঢালছে কাঁচের গ্লাসে। গোপাল, রতন, পিন্টু আড্ডা দিচ্ছে সেখানে। এই বৃষ্টিতে চায়ের মজাই আলাদা রে। কেমন গরম ধোঁয়া উঠছে দেখ একবার। ঠিক বলেছিস। বাইরে বৃষ্টি আর গরম গরম চায়ের সাথে রমেশ খুড়োর গল্প না হলে কি আর আড্ডা জমে? হ্যাঁ, রমেশ খুড়ো আজ এলো না কেন বলতো? বৃষ্টি কমে গেছে, এবার বাসায় যাওয়া যাক, না হলে জোরে বৃষ্টি এলে আবার বাসায় যেতে পুরো ভিজে যাব। রমেশ খুড়ো হলো ওই গ্রামের সব থেকে মুরব্বী মানুষ। প্রত্যেক দিন নরেনের চা দোকানে না এলে ওনার দিনই কাটতে চায় না। আজ বৃষ্টির জন্য আসতে পারেনি। প্রায় প্রতিদিনের মতো নরেনের চায়ের দোকানে আড্ডা দেওয়ার জন্য সবাই আসে, কিন্তু আজ রমেশ খুড়ো সবার আগে এসে বসে আছে। কি গো খুড়ো, কাল যে তুমি দোকানে এলে না? আরে বাপু, কাল বৃষ্টি হচ্ছিল তো শরীরটা মোটে ভালো ছিল না, তাই গিন্নি বাড়ি থেকে বেরোতে দেয়নি। আচ্ছা ঠিক আছে খুড়ো, তুমি একখানা ভালো গল্প শোনাও তো। ও নরেন্দা, তুমি চটপট গরম চা বানিয়ে দাও দেখিনি। গল্পের সাথে গরম গরম চা না হলে কি আর আড্ডা জমে নাকি? আচ্ছা, কি গল্প শুনবি বল তোরা? খুড়ো, আজ একখানা ভূতের গল্প শোনাও। শোন তাহলে। আমার সাথে ঘটে যাওয়া এক ভৌতিক ঘটনা। অনেকদিন আগেকার কথা। তখন আমার বয়স ওই ধর 25 হবে। একবার আমি মামার বাড়ি গিয়েছিলাম, মাধবপুরে। গ্রামটা ছিল ছোট। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো খাল বয়ে গেছে। খালের ধারে দাঁড়িয়ে আছে এক বিশাল আকার বট গাছ। বয়স বুঝি ওই 50 পেরিয়ে গেছে ধর। লোকজন বলে ওই বট গাছে এক প্রেতাত্মা বাস করে। দিনে গাছটা একেবারে নিরীহ থাকে, কিন্তু রাত নামলেই বাতাসে যেন এক অদ্ভুত আওয়াজ ভেসে আসে। আমি একথা খানা একেবারে বিশ্বাস করতে পারিনি। মামার বাড়ির ছাদ থেকে খালপাড়ের বট গাছটা স্পষ্ট দেখা যায়। তারপর একদিন রাতে আমি দাদুকে জিজ্ঞেস করলুম, দাদু, ওই খালপাড়ের বট গাছে কি সত্যি ভূত থাকে? তোকে কে বললো রে? ঠিক কি করে জানলি? ওই তোমার গ্রামের লোকজন বলা বলি করছিল। হ্যাঁ, ঠিক শুনেছিস। সত্যি ওই বট গাছে এক আত্মা বাস করে। তুই ভুল করে ওই কালপাড়ের দিকে যাস নে। আমি মনে মনে ভাবছি, দাদু যাই বলো, এখনকার দিনে ভূত বলে কিছু হয় নাকি? আমি ওসব বিশ্বাস করিনি বাবা। তবে কাল রাত নামলেই আমি ওই খালপাড়ের দিকে যাব। পরের দিন রাত নামতেই আমি দাদুকে না জানিয়ে বেরিয়ে পড়লাম, হাতে একটা লণ্ঠন, কোমরে বাঁশের লাঠি নিয়ে। জোরে জোরে পা চালিয়ে সামনের দিকে এগোতে থাকলাম। পুরো পথ ফাঁকা। অন্ধকারে বুক চিরে এগোতে থাকলাম সামনের দিকে। খালপাড়ের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বট গাছের সামনে গিয়ে দাঁড়ালাম। খাল থেকে জ্যোৎস্নার আলো পড়ে গাছটার গায়ে তখন সব শান্ত। মাঝে মাঝে গাছের ডাল তুলে ওঠে, অথচ বাতাস একটুও নেই। হঠাৎ বট গাছের ঝুড়ি দিয়ে একটা ছায়া নেই। আমি তখনও হাতে লণ্ঠন, কোমরে বাঁশের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি। ও খুড়ো, ওইসব দেখেও তুমি শান্ত হয়ে দাঁড়িয়েছিলে? খুড়োর সাহস আছে, তা মানতেই হবে। আরে সাহসে দেখলিটা আর কি, পুরোটা তো শোন। গাছের ঝুড়ি দিয়ে ছায়াটা নামতেই দেখতে পেলাম ছায়াটা পুরো অন্ধকারে মিশে গিয়েছিল। শুধু চোখ দুটো জল জল করছে। কে তুই? এখানে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? তোর লণ্ঠনটা আমায় দে।
কেন এ বাচ্চা, আমার লন্ঠন তোকে দেবো কেন? আলো আমার সহ্য হয় না। এই বট গাছের ভেতর বন্দি হয়ে আছে আমার আত্মা। তোর আলো নিভলেই আমি ফিরব। এটা বলার সাথে সাথে কালো ছায়াটা জল জল করে চোখ নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমার হাতের লণ্ঠনটা নেবে বলি হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বাতাস উঠল, পূর্ণিমার রাতের চাঁদের মতো চকচকে আলোর জ্যোৎস্নাটা যেন হঠাৎ এক মুহূর্তের জন্য কালো হয়ে গেল। বাতাসে বটগাছের মাথাটা ভয়ঙ্করভাবে দুলছে, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। সেই লণ্ঠনে আলোটা নিতে যাবে, পেছন থেকে একটা হাত আমার কাঁধে রাখলো, আর আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়লাম। তারপরটি কি হয়েছিল আমি কিছুই জানি না। তারপর দিন সকালে দাদুর ডাকে আমার ঘুম ভাঙলো। রমেশ, কাল রাতে আমি না বলার পরও তুই কাল পাড়ের দিকে গেছিলি কেন? আগে দাদু আমি ভাবতেই পারিনি সত্যি সত্যি ওই বটগাছে ভূত থাকতে পারে। তারপর আমি ঠিক করলাম আর এই মাধবপুরে থাকা ঠিক হবে না। এখানে থাকলে ভয় আমাকে ঘিরে ধরবে। চটপট দুপুরের খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।